স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে নদী যে কবিতাটি রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদে সেই কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটা মূলত হচ্ছে শব্দদিত যেই ব্যাকরণিক যে বিষয়টা রয়েছে সেই শব্দদিতর উদাহরণ দেওয়ার জন্য মূলত এই কবিতাটা তোমাদের বইয়ে ব্যবহার করা হয়েছে। আর শব্দদিত কি সেটা কিন্তু তোমাদের একটা আলাদা ভিডিওতে বোঝানো হয়েছে। তোমরা যদি এখনো সেটা দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে। সেখানে শব্দদিত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, যেটা দেখলে খুব সহজেই শব্দদিত ব্যাপারটা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এবং এই কবিতা পড়ে আমরা অনেকগুলো শব্দদিত শব্দ পাবো, সেগুলো কিন্তু একটা ছকের সমাধান আকারে তোমাদেরকে দেখানো হয়েছিল। তোমরা অবশ্যই সেটা দেখে নিবে। আর এই কবিতা পড়তে পড়তে আমরা যতগুলো শব্দদিত শব্দ পাবো সেগুলো কিন্তু এখানে মার্ক করে ফেলবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এই মজার কবিতা পড়া শুরু করি। নদী লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নদী যত আগে আগে চলে ততই তার সাথে জোটে দলে দলে, তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে। আচ্ছা, যেহেতু কবিতাটা নদী নিয়ে লেখা, এখানে যেটা বলেছে নদী যত সামনের দিকে এগিয়ে চলে তার সাথে কি ততই তারই সাথে জোটে দলে দলে তারই মতো ঘর থেকে বাহির হয়েছে পথে, মানে তার সাথে আরো অনেক শাখা নদী বা প্রশাখা নদীগুলো যুক্ত হচ্ছে। সেই শাখা প্রশাখা নদীগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে দলে দলে তারই মতো আরো অনেকেই শাখা নদী তার সাথে যুক্ত হচ্ছে। পায়ে ঠুন ঠুন বাজে নুড়ি, যেন বাজিতেছে মল চুরি, গায়ে আলো করে ঝিকঝিক, যেন পড়েছে হীরার চিক। আচ্ছা, নদীটা কিন্তু নদীর রূপলি পানি দেখলে মনে হয় কি, নদীর শব্দ দেখলে মনে হয় ঠুন ঠুন বাজে নুড়ি। নুড়ি মানে কি? নুড়ি মানে আসলে পাথর। পাথরে যেমন ঠুন ঠুন আওয়াজ হয় তেমনি কিন্তু আসলে নদী নদীকে দেখলেও কিন্তু ওরকমই একটা অভিব্যক্তি মনে জেগে ওঠে যেন ঠুন ঠুন আওয়াজ হচ্ছে, তাই না? এছাড়া যেটা বলেছে যে আলো করে ঝিকঝিক, নদীর উপর যখন আলো পড়ে, সূর্যের আলো পড়লে পানিটা কিন্তু ঝিকঝিক করে, যেন দেখলে মনে হয় হীরার হীরার অলংকার পড়ে রয়েছে। হীরার চিক, হীরার চিক, চিক মানে হচ্ছে এক ধরনের গলায় পরা অলংকার। তো নদীতে যখন নদীর পানিতে যখন সূর্যের আলো পড়ে সেটাকে দেখলে মনে হয় হীরার চিক। মুখে কলো কলো কত ভাসে, এত কথা কোথা থেকে আসে, শেষে সখিতে সখিতে মেলি, হেসে গায়ে গায়ে হেলা হেলি। আচ্ছা, নদীর কিন্তু একটা কলকলো ধ্বনি রয়েছে, তাই না? সেটা শুনলে মনে হয় কি নদীর ভাষা, কলকলো ধ্বনিটাকে এখানে কবি বলেছে নদীর ভাষা। কোথা থেকে এত ভাষা আসে, এত কথা কোথা হতে আসে, শেষে সখিতে সখিতে মিলি, গায়ে গায়ে হেসে গায়ে গায়ে হেলা হেলি। মানে এই যে নদীর পানিগুলো, নদীর শাখা নদীগুলো একে অপরের গায়ে গায়ে যেন মনে হচ্ছে সখী একজন আরেকজনের সখীর মতো হেসে গায়ে হেলে পড়ছে। শেষে কোলাকুলি কলরবে তারা এক হয়ে যায় সবে, তখন কল কল ছুটে চল, কাপে টলমল ধরাতল। আচ্ছা, পরে কি হয়, এই যে তাদের শেষে কোলাকুলি কলরবে, এই যে গায়ে গায়ে হেসে হেসে পড়ছে, তাদের কোলাকুলিতে সব একাকার হয়ে যাচ্ছে নদীর পানি, এবং কল কল ছুটে জল, টলমল ধরাতল। ধরা মানে হচ্ছে পৃথিবী। আচ্ছা, নদীকে দেখলে মনে হচ্ছে পৃথিবীটাই নদীর পানির মতো টলমল। কোথাও নিচে পড়ে ঝড়, পাথর কেঁপে উঠে থর থর, শিলা খান খান যায় টুটে, নদী চলে পথ কেটে কুটে। আচ্ছা, কি বলছে, কোথাও যেন পাথরের মতো, মানে অনেক সময় এখানে আসলে ঝর্ণার কথা বোঝানো হচ্ছে। ঝর্ণার পানি যেরকম ঝরঝর করে পড়ে, নদীর পানি সেরকমই ঝড়ো ঝড়ো, সেটা পাথরের গায়ে লেগে কেঁপে ওঠে থরথর করে। শিলা মানে হচ্ছে এক ধরনের পাথর, সেটা কি খান খান টুটে যায় মানে ভেঙে যায়, মনে হচ্ছে যেন পানি পড়ে সেই শিলা খান খান হয়ে যাচ্ছে। আর নদী কিভাবে চলে, পথ কেটে কুটে তার নিজের গতিতে সে এগিয়ে চলে। আচ্ছা, এখানে আসলে কবিতা নিজের ছন্দ মতো করে তার ভাষায় সে আসলে কবিতাটা লিখেছে। ধারে গাছগুলো বড় বড়, তারা হয়ে পড়ে পর পর, মানে গাছগুলো, নদীর ধারের গাছগুলো এত বড় হয়ে ওঠে, অবশ্যই নদীর পানিতে গাছগুলো খুব বড় হয়ে যেন তারা পড়ে যাচ্ছে এরকম একটা ভাব, পর পর। কত বড় পাথরের চাপ, জলে খসে পড়ে ঝুপঝাপ। অনেক বড় বড় পাথরের চাপ জলের উপর ঝুপঝাপ পড়ছে। তখন মাটি গোলা ঘোলা জলে ভেসে যায় দলে দলে। নদীর পানি কিন্তু ঘোলা, একটু ঘোলা টাইপের হয়, কাদা পানি মিশ্রিত হয়ে জলটা ঘোলা ঘোলা লাগে। জলে জলে পাক ঘুরে ঘুরে উঠে, যেন পাগলের মতো ছুটে। কোথাও ধুধু করে বালুচর,
সেথায় গাং শালিকের ঘর। নদীর কোথাও কোথাও কিন্তু যে নদীর মধ্যে যে চর গড়ে ওঠে, সেই চরের মধ্যে কিন্তু গাং বা শালিকের ঘর বেঁধে ওঠে। এখানে বালুচর বলতে সেটাই বোঝানো হচ্ছে। সেথায় কাছিম বালির তীর তলে আপন ডিম পেড়ে আসে চলে। মানে কাছিম মানে এখানে কচ্ছপ, এই বালুচরে কি কাছিম বা কচ্ছপ গিয়ে ডিম পেড়ে চলে আসে। সেথায় শীতকালে বুনো হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বাস। শীতকালে বুনো হাঁস সেই চরে বাস করে। সেথায় দলে দলে চখাচখি সারাদিন করে সারাদিন বকাবকি। চকাচকি মানে কি? চকাচকি হচ্ছে কপত কপিতি আসলে বোঝানো হচ্ছে, পাখির পাখির কথা বোঝানো হচ্ছে। তারা দলে দলে সেখানে কি করে, তারা ডাক ছাড়ে, সেটাকে বলা হচ্ছে বকাবকি। সেটাই কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে। নদী চলেছে ডাহিনে বামে কভু কোথাও নাহি, কোথাও সে নাহি থামে। ডান বামে ডানান দিকে বাঁক নিয়ে কবি তার নদী তার মতো ছুটে চলছে। সেথায় গহন গভীর বন তীরে নাহি লোক নাহি জন। শুধু কুমির কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে। বাঘ ফিরেতেছে ঝোপে ঝাপে ঘাড়ে পড়ে আসি এক লাফে। মানে নদীর সাথে মিলমিত যে প্রাণীগুলো রয়েছে তাদের কথা এখানে বোঝানো হচ্ছে। কুমিরের কথা বলা হচ্ছে যে রোদ পোহাচ্ছে, বাঘের কথা যে ঝোপে ঝাপে ঘুরে বেড়াচ্ছে। কোথাও দেখা যায় চিতাবাঘ, তাহার গায়ে চাকা 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 দাগ। চিতাবাঘের গায়ে যেমন ডোরাকাটা দাগ, সেই দাগের কথা বলা হচ্ছে। রাতে চুপি চুপি আসে ঘাটে জল চকচক করি চাটে। কে? ওই যে চিতাবাঘ রাতের বেলা চুপচাপ জল চেটে। হেতে যখন জোয়ার ছোটে নদী ফুলিয়ে ঘুলিয়ে উঠে, তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল। অনেক সময় নদীতে জোয়ার ভাটার যে দেখা যায় সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। ঢেউ হেসে উঠে খল খল তরি করে উঠে টলমল। তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। নদী অজগর সম ফুলে গিলে খেতে চায় দুই কোল। যখন কিনা নদী ভাঙন বা নদীতে জোয়ার উঠে তখন নদীটা যেন অজগর সাপের মতো ফুলে উঠে, যেন দুই কুলে পার ভেঙে মানুষকে জনপদ খেয়ে ফেলতে চায়। আবার ক্রমে আসে ভাটা পড়ে, তখন জল যায় সরে সরে। তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা যায় দুই পাশে। জোয়ারের সময় যেরকম নদী ফুলে ফেপে ওঠে অজগর সাপের মতো, তেমনি ভাটা পড়লে আবার নদীটা রোগা হয়ে ওঠে, সরু হয়ে আসে। বেরোয় ঘাটের সোপান যত, সোপান মানে হচ্ছে সিঁড়ি, ঘাটের সোপানগুলো তখন দেখা যায় ভাটার সময় যেন বুকের হাড়ের মতো। ঘাটের সিঁড়িগুলোকে কিভাবে বলেছে? তুলনা করেছে বুকের হাড়ের সাথে, সেভাবে তুলনা করেছে। এই মজার কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শব্দদ্বিতর বিষয়টা আসলে স্পষ্টভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছিল আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নদী কবিতাটা তোমাদের জন্য সহজ করে দেওয়ার অর্থেই আজকের এই ক্লাসের উদ্দেশ্য। আশা করি তোমাদের কাছে কবিতাটা ক্লিয়ার হয়েছে। এবং শব্দদ্বিতগুলোর মাঝে আমি কিন্তু প্রতিটা শব্দদ্বিত যতগুলো পেয়েছি আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে। আগামী ক্লাসে নতুন টপিকে নতুন ভাবে আলোচনা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে। তারপরে যদি এই নদী কবিতা নিয়ে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেটা তোমার কমেন্ট করে জানাতে পারো। তোমাদের প্রশ্নের সমাধান নিয়ে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করে থাকবো। তাহলে সবাই ভালো থাকবে, ওয়াইস পয়েন্টের সাথে থাকো, ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটা প্রেস করে ফেলো সেই সাথে। ধন্যবাদ সবাইকে।